সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। আদালত কর্তৃক বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকার সড়কে বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা। মহাখালীতে রেল লাইন অবরোধ। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র ও উন্নয়নশীল দেশ। পাপ সম্ভনে বড় বিনিয়োগের তাগিদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত রাষ্ট্রনেতারা। স্বাগত সেন নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। নতুন দেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ সময় মুক্তিযুদ্ধে যুদ্ধরত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়া হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও ৩ বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকাল 8:15টার দিকে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। একই সাথে বিউগালের করুণ সুরে বেজে ওঠে শিখা অনির্বাণ চত্বর জুড়ে। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনীর আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, নতুন দেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারের মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না। তিনি আরো বলেন, বৈষম্যহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসে রাষ্ট্র যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল, সরকার তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। এছাড়া মুক্তিযুদ্ধে যুদ্ধরত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়া হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ আমি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে গর্বিত ও অনুপ্রাণিত। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে বিকাল 3টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন সাবেক প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেন। এর মাধ্যমে 2018 সালের পর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিএনপির প্রধান। সবশেষ 2012 সালে সেনাকুঞ্জে গেছেন তিনি। 2013 সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। 2018 সালে কারাবন্দির পর আজই প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। সবশেষ 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন। 2009 সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী। গতকাল রাতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। আগারগাঁওতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। সড়কে রিকশা চালানোর দাবিতে অবরোধ করছেন তারা। সকাল ৯টা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা অবরোধ শুরু করেন। অবরোধের কারণে মহাখালী ও আগারগাঁওয়ের আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা রেললাইনের উপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করেছেন। সড়কেরও তারা অবরোধ করেছেন। এতে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। জি আসাদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি আসাদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি আসাদ, আমাকে শুনতে পাচ্ছেন? আসাদ, অটোরিকশা চালকরা কি বলছেন আমাদেরকে জানাবেন। তাই শুনাইতে আছে। ধন্যবাদ জুনমি। আমি এই মুহূর্তে রয়েছি আগারগাঁওয়ে। আপনি দেখতে পাচ্ছেন পিছনে আসলে গাড়ি ঘোড়া ইতিমধ্যে চলা শুরু করেছে। সকাল থেকে যারা রিক্সা চালক রয়েছে তারা বলছেন যে হাইকোর্ট থেকে 3 দিনের জন্য যে আলটিমেটাম দিয়েছিল যে অটোরিকশা গুলো চলা যাবে না, তাদের প্রতিবাদে কিন্তু আজকে এখানে এই বিক্ষোভ মিছিল করেছেন, সমাবেশ করেছেন রিক্সা চালকরা। এবং সকাল থেকে পুরো রাস্তাটি ব্লক করা ছিল, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পূর্বে এই আগারগাঁওয়ের রাস্তাটি ছেড়ে দেওয়া হয়। তাদেরকে বলা হয়েছে যেহেতু শুক্রবার এবং শনিবার সরকারি বন্ধ রয়েছে এবং দুদিন আসলে কোর্ট চলবে না, অতএব রবিবার থেকে রবিবারে কোর্ট চলবে। এই হাইকোর্ট থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আসলে তারা কর্মসূচি আবার আসলে তারা চালাবে নাকি আসলে স্থগিত করবে, এই সিদ্ধান্ত তারা পরে নেবে। তারা কি বলে এখান থেকে তারা এই অপেক্ষায় রয়েছেন। এবং তারা বিভিন্ন দাবি তুলে ধরেছেন যে তাদের অটোরিকশার পাশাপাশি যে বাইক গুলো রয়েছে, সিএনজি রয়েছে, এগুলো চলা যাবে না। মায়ের যে রিক্সাগুলো যেগুলো চলা যাবে, মূলত সাবেক যে সরকার ছিল ওই সময় এগুলো আসলে অটোরিকশা বর্ধিত করা হলেও তারা বলেছে যে রিক্সা চলতে পারবে, কিন্তু এখন কেন চলতে পারবে এই দাবি তারা এখন। এবং শুধু তাই না, বিভিন্ন যানবাহন, অনেক যানবাহনে তারা ভাঙচুর করে আমরা সকালবেলা দেখেছি করেছে। এবং কিছুক্ষণ পরে এই রাস্তাঘাটটি মোটামুটি পুরোপুরি অবস্থা যে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া ইতিমধ্যে কিন্তু চলা শুরু হয়েছে এবং এখন মোটামুটি একটু স্বস্তি ফিরে এসেছে মানুষের মধ্যে। কারণ কিছুক্ষণ পূর্বে এই রাস্তাটি ছেড়ে দেওয়া হয় আশ্বাসে যে এখানকার তেজগাঁও বিভাগের যে ডিসি রুহুল আমিন তিনি বলেছেন যে যেহেতু শুক্র শনিবার দুদিন সরকারি বন্ধ, কোর্ট চলবে না, এই জন্য আসলে মূলত এখন আন্দোলনটি স্থগিত রাখার জন্য কিন্তু তারা বলেছেন। এবং তারাও এটা মেনে নিয়েছেন, দুদিন তারা অপেক্ষা করবেন এবং এই দুদিন তারা রাস্তাঘাটে পুরোপুরি ভাবে চলবেন এবং ট্রাফিকরা তাদেরকে যাতে কোনো ধরনের হেনস্থা না করে সেই আবেদন কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা শুধু তাই না, দুদিন পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে আবার রবিবার থেকে আবার কি বলে হাইকোর্ট থেকে সেটি দেখে তারা আবার রাস্তায় নামবে না করে তারা
এই আসাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন রাজধানীর আগারগাঁও থেকে অটোরিকশা চালকদের খবর নিয়ে আমাদের সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলো। প্রতিবারের মতো এবারের জলবায়ু সম্মেলনে ঝুঁকি প্রশমন, সহজ শর্তে অভিযোজন তহবিলের ব্যবহার এবং এই খাতে বড় বিনিয়োগের তাগিদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের নেতারা। তবে এসবের মধ্যেও আলাদা এক তত্ত্ব উপস্থাপন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের জলবায়ু সম্মেলনে থেকে বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই পৃথিবীকে আবারও দূষণমুক্ত করে তোলা সম্ভব। সবাইকে শুধু এমন জীবনশৈলী গ্রহণ করতে হবে যা পৃথিবীকে সবার জন্য নিরাপদ করে তুলবে। সেই জীবনশৈলী হবে 3-0 বা 3-0 তথ্যে। সেই তথ্যে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব দিয়ে সাজাতে হবে নতুন পৃথিবী। এটা যে প্রসার হয়, এটা তো অতীত ইতিহাস তো আছে। তারপরে এখন যে কোনো তরুণ সমাজে গেলে এই বিষয়টা পরিষ্কারভাবে দেখা যায়, তারা ভেরি মাচ, কিন্তু এটা কোনো ট্রান্সলেট হচ্ছে না। আমরা এখনো পুরনো ধাঁচের জগতের মধ্যে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সমর্থন করে যুক্তরাজ্যের পরিবেশবাদী সংগঠন RE এর প্রধান নির্বাহী বলেন, আমাদের জীবনশৈলী পরিবেশ বিরুদ্ধ। সেই জীবনধারার পক্ষে যেই যুক্তি দাঁড় করান না কেন তা কোনো না কোনোভাবে পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। শূন্য কার্বন অর্থাৎ কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার তথ্যে একমত ব্রাজিলের প্রতিনিধিরাও। অ্যামাজন ব্যাংকের চেয়ারম্যান লুইস মনে করেন, শুধু তহবিলে নির্ভরশীল না হয়ে কার্বনের মাত্রা কমানোয় সবার জোর দেওয়া উচিত। না হলে একদিকে যেমন বিশ্বকে দূষণমুক্ত করা সম্ভব হবে না, অপরদিকে অভিযোজন তহবিল সহ বেসরকারি ঋণের বোঝা বাড়বে দরিদ্র দেশগুলোর উপর। We are now in final discussion about the carbon policy. How you're going to use these, how do you use these huge assets that we have in Brazil, because we have the huge rainforest in the world, the biggest one. So we are finalizing these rules and laws about that. And in fact, we believe that this asset is going to be like a petroleum for Middle East. It's going to be this carbon for Brazil, Latin America, in Amazon area. শূন্য কার্বন জীবাশ্ম জ্বালানির বদলে বিকল্প ও নবায়নযোগ্য শক্তি, বেকারত্ব দূরীকরণের মতো পন্থাগুলো অনুসরণে বদলে যেতে পারে পৃথিবী, এমনটা মনে করছেন জলবায়ু সংকট নিয়ে কাজ করা অংশীজনরা। জলবায়ু সংকট যখন বিশ্ব সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, ঠিক তখনই বিশ্ববাসীকে এই বিষয়টি নতুন দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববাসীকে নতুন জীবনধারা গ্রহণ, পাশাপাশি নতুন সংস্কৃতিতে অভ্যস্ত হওয়ার জন্য আহ্বান জানান তিনি। আজারবাইজানের বাকু থেকে শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন। ঢাকার ধামরায় শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের 4 শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 20 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাত 9:30টার দিকে কালামপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করলেও তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার খবর উদ্দিনের মেয়ে নিপা আক্তার ও একই গ্রামের বড় জেঠাইয়ের পশ্চিমপাড়ার জাহাঙ্গীর নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে বাস চালক সানোয়ারের অবস্থা আশঙ্কাজনক। মাদ্রাসাটি সরকারি না হলেও পড়াশোনার কোনো খরচ দিতে হয় না শিক্ষার্থীদের। এখানে অধ্যয়নরত সকলের জন্য রয়েছে বিনামূল্যে 3 বেলা খাবার ও আবাসন ব্যবস্থা। মফস্বলে গড়ে ওঠা এমন দিনী প্রতিষ্ঠানেও রয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। 2022 সনে নওসিটির সূর্যপশা গ্রামে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় জামিয়া মোহাম্মদিয়া জয়নাল আবেদিন কওমি মাদ্রাসা। স্থানীয়ভাবে এটি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ইমামের মাদ্রাসা নামে পরিচিত।
ঝালকাঠি নও সিটি থেকে ইব্রাহিম খান শাকিলের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন আনোয়ার রাজ। কয়েক বছর আগেও ঝালকাঠির নলছিটি উপজেলায় দ্বীনি শিক্ষার জন্য ভালো কওমি মাদ্রাসা ছিল না। তাই বাধ্য হয়েই দূর দূরান্তে কওমি শিক্ষা নিতে যেত এখানকার শিক্ষার্থীরা। দ্বীনি শিক্ষার লক্ষ্যে এখানে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয় জামিয়া মোহাম্মদিয়া জয়নুল আবেদিন কওমি মাদ্রাসা। ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ইমামের ব্যক্তি উদ্যোগে চালু হওয়া এই কওমি মাদ্রাসায় বিনামূল্যেই পড়ছেন শিক্ষার্থীরা। এখন এখানে পড়াশোনা করতেছি, এখানে পরিবেশ অনেক ভালো, এখানে খানা পিনা অনেক ভালো। আমাদের এখানে তিনবেলা ভালো খাবার দেওয়া হয়, মাঝারি পোশাকানি দেওয়া হয়, শিক্ষকরাও অনেক ভালো। আমাদের এখানে এখন আপাতত 3 বিভাগ চালু আছে, নুরানি, নাজরা এবং বিভাগে আমাদের আগামী বছর আশা করি আমরা বিভিন্ন পাঠিয়ে দেবো, আমরা কবুল করব। দ্বীনি শিক্ষার পাশাপাশি মানবিক কাজ করে এলাকায় সাড়া ফেলেছে ইমাম আইডিয়াল ফাউন্ডেশন। শরীর দুর্বলতা দেখে অববটনা দেখে ইমাম হোসেন আমার একটা ব্যাংকার বানাইছে, আমি এদের চল্লে ফুটিয়া খাই। ইমাম যে আমার সাহায্য করে তাদের আমি ওষুধ পানি খাই। মেডিকেল ছিলাম, মেডিকেল যাবতীয় খরচা এবং আমার সংসারের খরচা বস্তু সম্পূর্ণ চালা হয়। আমার মেয়ে প্রতিবন্ধী, যাবতীয় যত খরচা ঈদ কোরবানি সব সময় হে প্রতি মাসে মাসেও টাকা দেয়। উনি আমার ওই মসজিদের সভাপতি এবং সেই এলাকায় যথেষ্ট উন্নয়নমূলক কাজ করছে, গরিবের হেল্প করতেছে। ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ইমাম বলেন, ফাউন্ডেশনটি একটি সম্পূর্ণ মানবিক কাজের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। অসহায় মানুষদের বিভিন্ন রকমের সহযোগিতা করার চেষ্টা করি। আমার ইমাম হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় 100-র কাছাকাছি ফ্যামিলি তারা এখান থেকে তাদের অসহায়ত্ব দূর করেন এবং আমার মাদ্রাসায় প্রায় 120 জনের মতো অসহায় ছাত্র আছে, যাদের কাছ থেকে সামান্য নামে মাত্র কিছু পরিমাণ টাকা নেওয়া হয়। সবকিছুই তাদের জন্য ফ্রি ব্যবস্থা করা হয়। ইনশাআল্লাহ আমি যতদিন আছি চেষ্টা করব ততদিন অসহায় মানুষের পাশে থাকতে। ভবিষ্যতে আরও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হবে বলেও জানান তিনি। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। নিচ্ছি বিআরবি ওয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড আরও একটি সংবাদ বিরতি। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে 88 ফিলিস্তিনি নিহত, মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 44,000। সংবাদ বিরতি শেষে আবার স্বাগত নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। আদালতের রায় অমান্য করে একটি গোষ্ঠী জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার দখল করেছে বলে অভিযোগ করে মাদ্রাসাটির বর্তমান পরিচালনা পর্ষদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। এ সময় জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার সহসভাপতি অভিযোগ করেন, চলতি বছরের 21 মে বর্তমান মোতাবল্লি ও সভাপতি আলহাজ আব্দুর রহিমের আবেদনে যে কমিটিকে 3 বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল তাদের কোনো নোটিশ না দিয়ে সেই কমিটি বাতিল করে দেয়। ওয়াকফ প্রশাসনের আইন মেনে প্রকৃত পরিচালনা পর্ষদকে মাদ্রাসাটির দখল ও পরিচালনার দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। সেই সাথে ওয়াকফ প্রশাসনকে দখলদারদের জারি করা বেআইনি নোটিশ বাতিল করে এবং প্রকৃত কমিটিকে যথারীতি বহাল রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গোলালুর বাজার যখন অস্থির, ঠিক তখন কিছুটা হলেও বাজারে স্বস্তি এনে দিয়েছে গাছ আলু। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছ আলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। স্বল্প খরচ ও অল্প শ্রমে অধিক লাভ হওয়ায় গাছ আলু চাষে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। এ বিষয়ে কৃষকদের সার্বিক সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। কিশোরগঞ্জ থেকে হাফিজুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এবছর প্রায় 402 হেক্টর জমিতে গাছ আলু চাষ করা হয়েছে, যা
গত বছরের তুলনায় দ্বিগুণ। গাছ আলু চাষে খরচ কম ও বেশি লাভ হওয়ায় গাছ আলু বা পান আলু চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাষে প্রতি বিঘা জমিতে কৃষকের খরচ হয় 15 থেকে 20,000 টাকা। পরিপক্ক হওয়ার পর তা বিক্রি করতে পারে 1 লক্ষ টাকারও বেশি। অন্যান্য সবজি চাষের মধ্যবর্তী সময়ে গাছ আলুর ফলন হয় দামও বেশি পায় কৃষক। উপরেও আলু হয়, নিচেও আলু হয়। উপরেটা থাকলে মনে হয় এক কানি ক্ষেত করলে 80 মণ 90 মণ আলু হয়, আর নিচে 100 মণ আলু হয়। কম করেছে মানে বেশি লাভ হয়। আমরা এই পর্যন্ত প্রায় 60 মণ পর্যন্ত আলু তুলে বিক্রয় করেছি। আশা করি আরও 60 থেকে 70 মণ আলু বিক্রয় করতে পারবো। আমি 80 থেকে 90,000 টাকা বিক্রি করছি, তা আশা করি আরও 20-30,000 টাকা বিক্রি করতে পারি। তুলনামূলকভাবে গোল আলুর চাইতে গাছ আলুর দাম কিছুটা কম থাকার কারণে এর চাহিদাও একটু বেশি। তাই গাছ আলু চাষে কৃষকদের আগ্রহ ও ভাবনা দিন দিন বেড়েই চলছে। এ বিষয়ে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। সাধারণত অগাস্ট মাস থেকেই আমরা এই গাছ আলুর ফলন পেতে শুরু করি এবং নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত এই গাছ আলুর ফলন মাঠ থেকে পাওয়া যায়। এই বৃষ্টিতে এই গাছ আলুর গাছের গোড়া পচে না, যার ফলে আমাদের কৃষকরা খুব সহজেই এই ফসল উৎপাদন করতে পারে। শস্য বিন্যাসে 4টি ফসল তারা একই জমি থেকে এক বছরে সংগ্রহ করতে পারে। গাছ আলু বা পান আলু চাষ কিশোরগঞ্জ সহ অন্য জেলাতেও আরও ব্যাপকভাবে সম্প্রসারিত করতে পারলে কৃষি ও অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষা ও নির্মাণের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। 1 যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। আদালত কর্তৃক বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকার সড়কে বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা। মহাখালীতে রেল লাইন অবরোধ। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র ও উন্নয়নশীল দেশ। কপ সম্মেলনে বড় বিনিয়োগের তাগিদ জানিয়েছে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রনেতারা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।